শফিকুল হাসান রতন, শরীফুল ইসলাম স্বপন, শওকত আলী, মোহাম্মদ আনার হোসেন আলম। আমি এখন আজকের আমরা অনুষ্ঠানটি কিছুটা সংক্ষিপ্ত করব, কারণ এখানে অনেক নেতৃত্ব আছেন, সকলে বক্তব্য দিতে গেলে স্যারের আরো প্রোগ্রাম আছে, আমরা সেই পর্যায়ে যাচ্ছি। আমরা আলোচনা পর্বটা কিছুটা সংক্ষিপ্ত করছি। আমি শুরুতেই আমাদের এই প্রকাশনার সাথে সংযুক্ত প্রকাশক মিজানুর রহমান সর্দার মিলনকে এই প্রকাশনা সম্বন্ধে সংক্ষিপ্ত একটু আলোচনা করার জন্য অনুরোধ করছি। রক্তাক্ত ছাত্রীদের গণ অভ্যুত্থান ও জাসাস প্রামাণ্য ফটো এবং প্রকাশনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সংক্ষেপে বলে দিচ্ছে, সম্মানিত প্রধান অতিথি, স্থায়ী কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যদের অনুরোধ, সম্মানিত বিশেষ অতিথি আশরাফুদ্দিন আহমেদ উজ্জ্বল, বিএনপি সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সহ জাসাস নেতৃবৃন্দ, সবাইকে ধন্যবাদ। এই প্রামাণ্য ফটো অ্যালবামটি করতে গিয়ে আসলে অনেক অভিজ্ঞতা হয়েছে আমাকে চেয়ার করে। আমরা গত 17 বছরে জাসাস আন্দোলন সংগ্রামে অনেক জায়গায় আমরা অনেক কাজ করেছি। আমাদের অনেক নেতৃবৃন্দ, সহকর্মী, সহযোদ্ধারা আন্দোলনের সাথে সক্রিয় ছিলেন এবং সেই অনুযায়ী আমাদের কাছে যখন এটা এসেছে মোটামুটি 700 অ্যাবভ ছবি এসেছে। 700 অ্যাবভ ছবিকে দিয়ে যদি একটা বই করতে যাই বা একটা অ্যালবাম করতে যাই, তাহলে এটা আমাদের এটা মাত্র 60 পৃষ্ঠা, ওটা মিনিমাম 400 পৃষ্ঠা লাগবে। বিশাল অর্থের যোগান দরকার, বিশাল ব্যাপার দরকার। এবং এইটাকে যে এই জায়গায় নিয়ে আসা, এবং আমরা যে আমাদের যে কমিটির সদস্যরা সবাই মিলে আমরা প্রায় 2 মাস এটা নিয়ে অক্লান্ত পরিশ্রম করে শেষ পর্যন্ত এটা আমরা একটা পর্যায়ে আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে পারছি। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না, একদম সংক্ষেপে করে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ। ভুল ত্রুটি থাকলে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মিজানুর রহমান সর্দার মিলন, উনি বইটির ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন। এ পর্যায়ে এই প্রস্তুতি বইটির সহ সম্পাদক আমাদের জাসাস জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, দপ্তরের দায়িত্বে নিয়োজিত মিজানুর রহমানকে সংক্ষেপে বই সম্বন্ধে একটু কথা বলার জন্য অনুরোধ করছি। রক্তাক্ত 36 জুলাই গণ অভ্যুত্থান ও জাসাস শীর্ষক প্রামাণ্য ফটো অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানে উদ্বোধক বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর আব্দুল মঈন খান স্যার, বিশেষ অতিথি মেগাস্টার চিত্রনায়ক আশরাফুদ্দিন আহমেদ উজ্জ্বল, সভাপতি আজকের অনুষ্ঠানের চিত্রনায়ক হেলাল খান এবং সঞ্চালনা জাকির রোকন ভাই সহ উপস্থিত জাসাস কেন্দ্রীয় জাসাস ঢাকা মহানগর উত্তর দক্ষিণী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। রক্তাক্ত 36 জুলাই আজকে এখানে যারা উপস্থিত এবং অনেকে আসেননি, আমরা সবাই মিলে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করছিলাম। জাসাস কেন্দ্র সহ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আহ্বায়ক সহ অনেক সদস্য ছিলেন। দপ্তর হিসেবে আমার সাথে অনেকেই যোগাযোগ করছেন। সবাই এখানে যা দেখতেছে এবং এর বাহিরেও ছিল, আমরা মাঠে ছিলাম। ছবি অনেকে উঠাতে পারেননি, সেই সময় ক্যামেরা ফোন অফ ছিল, অনেক ছবি সংগ্রহ করা হয়নি বা অনেকে যেতেও পারেনি। দেখছি এগুলো বিশ্লেষণ করে, তারপরেও যতটুকু করা হয়েছে সবাই আছে ইনশাআল্লাহ। আর অংশগ্রহণ যেহেতু সবাই করছে, একটা বিষয় না বললেই নয়, পল্টন এলাকায়
যখন কেউ নামে না, সর্বপ্রথম জুলাইয়ে জাসাস নামছিল, মাত্র আমরা হাতে গোনা কয়েকজন নিয়ে। তারপর আমাদের পরের দিন যুবদল নামছিল। রক্তাক্ত 36 জুলাই গণতন্ত্র জাসাস শীর্ষকে জাসাসের এইটুকু বলে আমি সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। জাসাস ছিল, আছে, ইনশাল্লাহ থাকবে। আমাদের মাঝে ঢাকা মহানগর উত্তর দক্ষিণের আহ্বায়ক সদস্য সচিববৃন্দ সহ উত্তর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক, জাতীয় নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং আহ্বায়কবৃন্দ উপস্থিত আছেন। আমরা জানি কিন্তু আমাদের এই জুলাইয়ের অভ্যুত্থানে কিন্তু আমাদের একজন শহীদ হয়েছে, আমাদের ঢাকা মহানগর উত্তরের জসিম, উত্তরা পশ্চিম থানার পূর্ব থানার নেতা ছিলেন, উনি আমাদের এই শহীদ হয়েছেন। এবং এখানে কিন্তু আমাদের গেজেটভুক্ত এই আহত সৈনিক জুলাই টাইগার সোহেল উপস্থিত আছেন। বাংলাদেশ সরকারের বর্তমানে গেজেটভুক্ত সে আহতদের মধ্যে তার নাম আছে। এরকম আমাদের অনেক আছে, আমাদের এই যে এখানে উপস্থিত আছে, অনেকে উপস্থিত হতে পারেন না। সবচেয়ে বড় কথা, সেই দুঃসময়ে ওই সময়টা কিন্তু ছবি তোলার মতো মানসিকতা মানুষের ছিল না, এবং মোবাইল নিয়ে বের হওয়ার মতো পরিস্থিতি ছিল না, হয়তো আরো অনেক স্মৃতি এখানে আমরা বন্দী করতে পারতাম। তো যাই হোক, এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত আলোচনা অংশ নেওয়ার জন্য অনুরোধ করছি। এই বইটির যে সম্পাদনা করেছেন আমাদের জাসাস জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কবি এবিএম সৈয়দ রশিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। এতদিন শুনেছ যে সুর পুরনো তা ফুরাইছে, নতুন কিছুর আছে প্রয়োজন, তাই আমি আসিয়াছি, আমার মতো নাই কেউ। এভাবেই জীবনানন্দ যে কথাটি বলতে চেয়েছিলেন, গত 17 বছরের যে আন্দোলন সংগ্রামে আমাদেরকে যিনি নির্দেশনা দিয়ে, পরামর্শ দিয়ে চালিয়েছেন, আমাদের সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নতুন কিছু করার চেষ্টা করেছেন, এবং তার ফলশ্রুতিতে তিনি জাসাসকে সাজিয়েছিলেন। এবং জাসাস আপনারা দেখেছেন এই রক্তাক্ত 36 জুলাইয়ের গণ অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত যে কয়টা অর্জন দেখবেন, জাসাসের গান, জাসাসের মিছিল একটি ভূমিকা রেখেছে। এবং এই বিশেষ করে 36 জুলাইয়ের আশপাশের সময়ে যে ছবিগুলি আমরা সংগ্রহ করতে গিয়েছি, ইতিমধ্যে বলেছেন যে সে ছবিগুলি আমরা তো পাইনি, কারণ মোবাইল দেখে দেখে গ্রেপ্তার করা হতো, সেজন্য অনেকের ছবি ডিলিট করে দেওয়া হয়েছে। এবং যাও ছবি কিছু পাওয়া গেছে, সেগুলির রেজুলেশন এতই খারাপ ছিল যেগুলি ছাপালে আর পাওয়া যাবে না, দেখা যাবে না। তো সেগুলিকে আমরা প্রযুক্তির আশ্রয় নিয়ে আমরা সেটিকে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমরা আপনার বইটি হাতে পেলে দেখবেন যে বইটিতে আমরা নির্দিষ্ট সময়কে নির্দিষ্ট করিনি, আমরা ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করেছি। বইটি একটি ইতিহাসের তথ্য কণিকা। এই তথ্য কণিকাকে সামনে রেখে আগামীতে যারা গবেষণা করবেন, ইতিহাস লিখবেন, সেখানে জাসাসের কার্যক্রম যেন উপস্থাপিত হয়, জাসাসকে যেন অবহেলা করতে না পারে, তার একটি প্রামাণ্য দলিল আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি সেটি আমাদের আজকে যারা আছেন অতিথি, বিশেষ করে আমাদের আজকের প্রধান অতিথি ডক্টর আব্দুল মঈন খান, তিনি অত্যন্ত প্রান্তজন, তিনি অবশ্যই বলবেন। শুধু আমি এইটুকু বলতে চাই যে আমাদের চেষ্টা ছিল জাসাসকে নতুন করে উপস্থাপন করা, এবং এই আন্দোলনে সংগ্রাম করার জন্য, রাজপথে রক্ত দেওয়ার জন্য কিন্তু অনেক দল ছিল, অনেকে করেছে, আমাদের যারা অঙ্গ সংগঠন, বিএনপি সবাই রক্ত দিয়েছে। জাসাস শুধু রক্ত দিয়েছে তা নয়, জাসাস আহত হয়েছে, জাসাস থেকে নিহত হয়েছে, এবং জাসাস সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে মানুষের মননকে তৈরি করার যে প্রচেষ্টা চালিয়েছে আমাদের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকনের নেতৃত্বে, সেটি আমরা দেখেছি। এবং তার ফলশ্রুতিতে আজকের এই
গবেষণালব্ধ বইটি। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন সাংস্কৃতিক সম্পাদক আশরাফুদ্দিন আহমেদ উজ্জ্বল, বিএনপি সাংস্কৃতিক সম্পাদক, তিনিও আমাদেরকে পরামর্শ দিয়ে আমাদের এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সুতরাং আমি সবার শুভকামনা করছি। এবং আমরা যেহেতু 60 পৃষ্ঠার একটি বই, আমাদের কর্মী কয়েক হাজার, একটি করে ছবি দিলেও 2000 পৃষ্ঠার একটি বই দরকার। আমরা সবাইকে সন্নিবেশিত করতে পারিনি। এবং এখানে শুধুমাত্র আন্দোলনের ছবিগুলি আছে 36কে সম্পৃক্ত করে। কারণ আপনারা যারা আন্দোলন করেছেন তারা কিন্তু ছবি তোলার জন্য লোক রাখেননি, বা আপনি নিজেও ছবি তুলেননি। আপনার কাছে ছিল দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা, ভোটের অধিকার রক্ষা করা, বেগম খালেদা জিয়াকে মুক্ত করা এবং আমাদের দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা। এখানে ছবিটা মুখ্য ছিল না, তাই আমরা হয়তো সেই ধরনের ছবি এখানে সন্নিবেশিত করতে পারিনি। কিন্তু আমাদের যে আবেগ ছিল, আমাদের যে ভালোবাসা ছিল, আমাদের যে ত্যাগ ছিল, সেই ত্যাগ আমরা এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমি ধন্যবাদ জানাতে চাই এমন একটি উদ্যোগ গ্রহণ করার জন্য জাসাস কেন্দ্রীয় কমিটিকে। আমি ধন্যবাদ জানাতে চাই আপনাদের ছবি দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য। আমরা এটি যদি সফল হয়, আমরা আগামীতে আরো বর্ধিত কলেবরে বিভিন্ন জেলাকে আলাদা আলাদা করে আমরা আরো আমাদের প্রকাশনা করব, সেখানে আপনাদের উপস্থিতি থাকবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এবিএম রশিদকে। আমরা সকলেই এখানে যারা উপস্থিত সকলেই জানি যে জুলাই অভ্যুত্থান কিন্তু সেই একদিনের সেই আন্দোলন সংগ্রাম নয়। আমরা বিএনপি বা সেই 17 বছরের যে আন্দোলনের ধারাবাহিকতায় সেই জুলাই গণ অভ্যুত্থান এবং স্বৈরাচারের পতন, আমাদের এই বইটাতে আমরা সেই জুলাইয়ের আগেরও যে আন্দোলন ধারাবাহিকতার কিছু চিত্র আমাদের এখানে তুলে ধরার চেষ্টা করছে। সেটা ধারাবাহিকতা জুলাইতে এসে আমাদের যে প্রকাশনা। এবং এই পর্যায়ে আমি সকলের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করবো যে আমাদের অনুষ্ঠানটা আমরা খুবই সংক্ষিপ্ত করছি, যে কারণে অনেকে বক্তব্য দেওয়ার ইচ্ছা থাকলেও আমাদের এই মুহূর্তে সুযোগ হচ্ছে না। আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের মহানগর সহ যুগ্ম আহ্বায়কবৃন্দর কাছে আমাদের অনুরোধ থাকবে। এ পর্যায়ে আজকের এই প্রকাশনার সম্বন্ধে যে আমরা উপকমিটি করেছিলাম, সেই কমিটির আহ্বায়ক জাসাস জাতীয় নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফরাদ হোসেন নিয়নকে আলোচনা অংশ নেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রক্তাক্ত 36 জুলাই গণ অভ্যুত্থান এবং জাসাস শিরোনামে আজকে যেই বইটির মোড়ক উন্মোচন করবেন আমাদের সামনে উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর মঈন খান স্যার। আমাদের সাথে উপস্থিত রয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব আশরাফুদ্দিন উজ্জ্বল ভাই। আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক জনাব হেলাল খান, এবং সঞ্চালনায় যিনি রয়েছেন আপনাদের সকলের পরিচিত জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব জনাব জাকির হোসেন রোকন ভাই, এবং আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। বলার বেশি কিছু নেই আসলে। আমি যেই কথাটুকু বলতে চাই সেটা হচ্ছে ধন্যবাদ সর্বাগ্রে যিনি পাওয়ার অধিকার রাখেন, তিনি হচ্ছেন আমাদের কাছ থেকে যিনি হাজার হাজার মাইল দূরে থেকেও আমাদের অন্তরের মধ্যে বসে আছেন, সেই মানুষটি যিনি এই 36 জুলাইয়ের প্রেক্ষাপটটি প্রস্তুত করার নেপথ্যে দিন রাত পরিশ্রম করে দিন রাত অনলাইনে জনমানুষের সঙ্গে থেকেছেন এবং আন্দোলনকে বেগবান করেছেন, সেই মানুষটি বাংলাদেশের মানুষের শিরোমণি জনাব তারেক রহমান। সরকারকে আমি তাকে ধন্যবাদ প্রদান করতে চাই, কারণ এই 36 জুলাইটি আসলে একদিনে আসেনি, কিংবা শুধু জুলাই মাসে আসেনি। 36 জুলাই আসার জন্য 17 বছরের পরিশ্রম রয়েছে, এবং এই 17 বছরে আমাদের জাসাস সহ বিএনপির নেতাকর্মীবৃন্দ যা যা করেছেন, বিশেষ করে জাসাসের নেতাকর্মীবৃন্দ আন্দোলনকে বেগবান করেছেন, বিভিন্ন জায়গায় নেতাকর্মীদেরকে উজ্জীবিত করেছেন সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে এবং সামাজিক আন্দোলনের মাধ্যমে। এই ছবিগুলোই চেষ্টা করা হয়েছে এই বইয়ের মধ্যে তুলে নিয়ে আসার।
যেটার জন্য আমাদের যে কমিটি ছিল সেই কমিটির সকলেই অত্যন্ত পরিশ্রম করেছেন এবং আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আমাদের হেলাল ভাই এবং রকন ভাই। ওনাদের দিক নির্দেশনায় এটি আমরা করতে সমর্থ হয়েছি। তো কৃতিত্ব যদি কাউকে দেওয়ার থাকে তাহলে এই বই তৈরি করার জন্য তাদের কৃতিত্ব, আর যদি ব্যর্থতা কিছু থাকে তাহলে কমিটির পক্ষ থেকে আমি মাথা পেতে নিচ্ছি। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। পর্যায়ে আলোচনা অংশ নিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফুদ্দিন আহমেদ উজ্জ্বল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এমন একটি অনুষ্ঠান হচ্ছে যেটা আমি মনে করি জাসাস যে কর্মটি করলে পরে দলের কাছে একটা ভিন্ন রূপে আবির্ভূত হবে, ঠিক সেই কর্মটি আপনারা করেছেন। সেজন্য আপনাদের সবাই প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আজকের এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সর্বজন শ্রদ্ধেয় সদস্য ডক্টর মঈন খান এবং আমাদের অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় নেতা উনি। আজ উনি এই জাসাসের যে একটা নতুন ইতিহাস তৈরি করতে চলেছেন সেই বইটির উদ্বোধন করবেন। আরো উপস্থিত আছেন সভাপতি হিসাবে আমার অনুযোগ ছোট ভাই চিত্রনায়ক হেলাল খান। উনি চলচ্চিত্রে যেমন সফল হয়েছেন, ব্যবসায়িক ক্ষেত্রে সফল হয়েছেন, আমি মনে করি জাসাসের নেতৃত্বেও উনি একইভাবে সফল হয়েছেন। আহ্বায়ক ছিলেন, এর আগে মহাসচিব ছিলেন, দীর্ঘদিন উনি জাসাসের সঙ্গে সম্পৃক্ত এবং উনি একজন শিল্পপতিও। সবকিছু মিলিয়ে এমন একটি মানুষকে নেতৃত্বে জাসাসে নিয়ে এসছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যার মাধ্যমে আমি মনে করি যে বর্তমান জাসাস উজ্জীবিত অনুপ্রাণিত। আরো উপস্থিত যারা আছেন তার মধ্যে জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জনাব রকন, ওনার নিরলস প্রচেষ্টা সারা দেশব্যাপী এবং আপনারা যারা জাসাসের সঙ্গে সর্বক্ষণ জড়িত ছিলেন বিভিন্ন কর্মকাণ্ডে, শুধু এই বই যে 36 জুলাই যে ফটো অ্যালবামটা প্রকাশিত হচ্ছে সেটি নয়, আপনারা দীর্ঘ 17 বছরের যে বিএনপি সংগ্রাম, রাজপথে আমাদের বিএনপি সংগ্রাম করেছে, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন সংগ্রাম করেছে, পাশাপাশি জাসাস তাদের অবস্থান থেকেও অবশ্যই সেখানে উপস্থিত ছিলেন। সেই রোপণের শুধু আমাদের এই কেন্দ্রীয় জায়গায় নয়, আমি কয়েকদিন আগে ঘুরে আসলাম একটু তৃণমূলের দিক থেকে, উত্তরবঙ্গে গিয়েছিলাম, নীলফামারী, সৈয়দপুর, লালমনিরহাট, রংপুর, এই জায়গাগুলিতে আমি লেখাপড়া শিখেছিলাম। আমার আব্বা রেলওয়ে ডাক্তার ছিলেন, উনি যেখানে থাকতেন সেখানে স্কুল, কলেজ, এই সমস্ত জীবন। আমি কারমাইকেল কলেজে পড়েছি, লালমনিরহাট হাই স্কুলে পড়েছি, বিভিন্ন জায়গায় পড়েছি। সেই সঙ্গে সেখানকার যারা বিএনপি নেতৃবৃন্দ আছেন তারা অনেকেই বয়সে তরুণ, সেখানে জাসাসও আছে। তো হেলাল এবং রোপণের এই যে জাসাস, সেখানেও দেখেছি অত্যন্ত তারা কর্মঠ এবং তাদের ভিতরে যে ইমোশন কাজ করে রাজনীতি, তারা শুধুমাত্র আদর্শের জন্যই নয়, ব্যক্তি স্বার্থের জন্য নয়, দেশ এবং জাতির কথা ভাবে। বিশেষ করে জাসাসের যে কর্মটি আছে সেই কর্মের কথা ভাবে এবং আমি সত্যি তাদের কর্মকাণ্ড দেখে আমি ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছি। এইভাবে
যদি সারা দেশব্যাপী আমরা তৃণমূলে এইভাবে জাসাসের নেতৃত্বকে ছড়িয়ে দিতে পারি, যেখান থেকে আমাদের কবি, সাহিত্যিক, শিল্পী, যেটা আমাদের যাদের মাধ্যমে আমরা রাজনীতি করব, আমাদের রাজনীতি হবে সংস্কৃতির মাধ্যমে। সুতরাং সেখান থেকে প্রচুর, এর মধ্যে আমি আবার কিছুদিন এই নতুনপুরীতে বিচারকের ভূমিকায় ছিলাম। সেখানে দেখলাম যে রাজধানীর চাইতে রাজধানীর বাইরে হাজার হাজার ছেলে মেয়ে, তাদের পরিবার পরিজন, তাদেরকে নাচ গান, তাদেরকে বিভিন্ন অভিনয়, কবিতা আবৃত্তি, সব বিষয়ে তাদেরকে পারদর্শী করে তুলেছে। এবং ফাইনালে পর্যন্ত এই রাজধানীর বাইরের যত শিল্পী, সাহিত্যিক, কবি, এরা কিন্তু সেই সব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা স্কুলে পড়ে এই 5 বছর থেকে শুরু করে 14 বছর বয়সে এই ছেলে মেয়েরা কত যে পারদর্শী, কত যে প্রতিভাবান, এটা আমরা কেউ কল্পনাও করতে পারিনি। সুতরাং আমার একটা আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমরা শুধু রাজধানীতে শিল্পী, সাহিত্যিক, কবি এগুলোকে করব না। আমরা সে আগে যেমন এই নতুনপুরীর বিশেষত্বটা হচ্ছে আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই নতুনপুরীকে সারা দেশব্যাপী জনপ্রিয় করে তুলেছিল একটা প্রোগ্রামের মাধ্যমে। এবং সেই সময় যেসব শিশু শিল্পীরা ছিল তারা পরবর্তীতে জাতীয় পর্যায়ে চলে গিয়েছে। তা আমরা মনে করি, আমি মনে করি বিশেষ করে, যে আপনারা যারা জাতীয় নেতৃত্ব আছেন, আপনারা যারা তৃণমূলের নেতৃত্ব দিচ্ছেন, তারা সেই তৃণমূল থেকে এই সমস্ত কবি, সাহিত্যিক, শিল্পী, অভিনেতা, এই সমস্ত কিছুকে যদি নিয়ে আসতে পারেন, তাদেরকে নার্সিং করতে পারেন, গ্রুমিং করতে পারেন, তাহলে পরে জাতীয়তাবাদী যে সংস্কৃতির যে শক্তি, সেই শক্তিটা এতটাই শক্তিশালী হবে যে আমরা পরবর্তীতে জাতীয় পর্যায়ে তাদেরকে ব্যবহার করে বিএনপি, দেশ, জাতি আমরা সবাই উপকৃত হব। এই কথাগুলি এই জন্য বলছি যে রাজনীতিতে আমাদের 3টা ভাগ করতে হবে। একটা হলো অতীত, একটা হলো বর্তমান, একটা হলো ভবিষ্যৎ, আগামী। আজকে যিনি আছেন বর্তমান, তিনি অতীত হয়ে যাবেন, যিনি অতীত হয়ে যাবেন তিনি স্মৃতিতে চলে যাবেন। এই 36শে জুলাই যে রক্তাক্ত আন্দোলন, যে আন্দোলনটা হয়েছে বিগত 17 বছরে একটা ফলশ্রুতি হচ্ছে এই আন্দোলন। এবং সেই আন্দোলনের কারণে আজকে আপনারা সেই অতীতকে যেভাবে সুন্দর করে একটি বইয়ে রূপান্তরিত করেছেন, ফটো অ্যালবামে রূপান্তরিত করেছেন, যেখানে সব সময় সবকিছু হচ্ছে ছবির কথা বলছে। এই ছবি হয়তো বই আকারে যেটা তৈরি হয়েছে টাইমলাইন থেকে যাবে। আপনারা যারা যার সাথে নেতৃবৃন্দ আছেন, পরবর্তী জেনারেশন যারা আসবেন, তারা দেখবেন যে এই জাসাস এইরকম একটা বিশাল বড় আন্দোলনে স্বৈরাচারকে বিতরণ করার জন্য সেখানে আমাদের একটা ভূমিকা ছিল। তখন আপনারা সম্মানিত হবেন, প্রশংসিত হবেন। এই কারণে যারা এই অ্যালবামের বইটিকে তৈরি, এই যে আহ্বায়ক কমিটি, নিয়ন, সোহেল শিখ, মনির সহ আপনারা, ওই যে মিলন সাহেব যিনি প্রকাশনা করেছেন, তাদের কাছে শুনলাম আপনারা যেভাবে কষ্ট করে এই ধরনের একটি অ্যালবামের ফটো অ্যালবাম তৈরি করলেন, সেজন্য আপনাদের সবার প্রতি আমি অভিনন্দন, শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা কষ্ট করেছেন, কিন্তু এই কষ্টটা কিন্তু কষ্ট না। রাজপথে যেমন আন্দোলন করতে হয়, সংগ্রাম করতে হয় কষ্ট করে, ঠিক একইভাবে এই ধরনের একটা সৃজনশীল কাজ যারা করতে পারেন, তারা শুধু জাসাসে প্রশংসিত হবে না, আপনারা দেখবেন যে বিএনপির কাছে আপনারা প্রশংসিত হবেন দলীয় ভাবে। এবং বিশেষ করে জনাব তারেক রহমান, যিনি এখন আমাদের কোথাও নেতৃত্ব দিচ্ছেন, তিনিও যখন এই বইটি হাতে পাবেন, তিনিও খুশি হবেন যে আমার এই জাসাস যে অঙ্গ সংগঠন, তারা সত্যিকার অর্থে অত্যন্ত নিবেদিত, তারা তাদের কর্ম নিয়ে। আর এই কর্মটাই কিন্তু ভবিষ্যতের কথা যেটা বলছি, ভবিষ্যতে যারা নেতৃত্ব দিবেন তাদেরকে অনুপ্রাণিত করবে। কারণ অতীতে কখনো এই ধরনের কোন ফটো অ্যালবামের বই হয়েছে বলে আমার জানা নেই। আমি দীর্ঘদিন যেমন এই সাংস্কৃতিক অঙ্গনে রাজনীতির সঙ্গে জড়িত বিএনপি, আমার স্মরণে পড়ে না, জানি না, যদি এরকম বেরিয়ে থাকে তার উপরে ঠিক আছে। তো আপনাদের সবার জন্য আমার শুভেচ্ছা রইল,
দোয়া রইল যে আপনারা ভবিষ্যতে এইরকম সুন্দর সুন্দর কর্মের মাধ্যমে হেরাল এবং রকম যারা নেতৃত্ব দিচ্ছে, আপনারা সবাই যারা উত্তরে দক্ষিণের নেতৃত্ব দিচ্ছেন, সকল পর্যায়ের নেতা কর্মী, বিশেষ করে এই কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন, সবাই তাদেরকে সহযোগিতা করবেন যেন জাসাস এই ধরনের নতুন নতুন কর্ম করতে পারে। গান করবে, বাজনা করবে, ভিডিও করবে, ডকুমেন্টারি করবে, সবই করবে। কিন্তু এই বইটি যেটি বেরিয়েছে এটার বিশেষত্ব হলো যে আমরা হয়তো কেউ পৃথিবীতে থাকবো না, কিন্তু এই বই থেকে যাবে। আর এই বইতে যারা ৩৬ জুলাইতে আমরা অংশগ্রহণ করেছিলাম তাদেরকে সবাই দেখবে, জানবে এবং আমরা সম্মানিত হব, বিএনপি সম্মানিত হবে। সুতরাং আমার এইটাই রইল। আর একটি কথা আমি একটু বলে আমি বক্তব্য শেষ করব, সেটা হচ্ছে যে সামনে আমাদের নির্বাচন। সেই নির্বাচনে আমরা যারা জাসাসের রাজনীতি কিংবা সংস্কৃতি রাজনীতির সঙ্গে জড়িত, আমরা সকল যারা যারাই সেখান থেকে দল যাদেরকে নমিনেশন দিবেন, আমরা সবাই একত্রিত হয়ে তাকে বিজয়ী করে নিয়ে আসতে হবে। কারণ যদি বিএনপি জনগণের সমর্থন নিয়ে যদি দেশ পরিচালনার দায়িত্ব না পান, তাহলে পরে আমাদেরকে আবার সেই পূর্বের অবস্থানে, আবার সেই আন্দোলনের সংগ্রামে সবসময় আমাদেরকে যেতে হবে। সুতরাং আমি মনে করি যে আমাদের সকল ছোটখাটো বিভেদ ভুলে গিয়ে আমরা সবাই একত্রিত হয়ে আমরা বিএনপিকে সামনের নির্বাচনে সবাইকে জয়ী করিয়ে আমরা ইনশাল্লাহ এই দেশ পরিচালনার দায়িত্ব বিএনপি যেন পায়, সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ উজ্জ্বল ভাইকে। আমরা আমাদের এই অনুষ্ঠানের শেষ প্রান্তে প্রায় চলে আসছি। এ পর্যায়ে আজকের এই সভার সভাপতি প্রধান অতিথির অনুমতিক্রমে আজকের সভার সভাপতি এবং জাসার জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী আহ্বায়ক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব হেলাল খানের তার বক্তব্য রাখার জন্য অনুরোধ। বিসমিল্লাহির রহমানির রহিম। জাসাস আয়োজিত রক্তাক্ত জুলাই রক্তাক্ত 36 জুলাই ঐক্যতান ও জাসাস শিরোনামে একটি প্রামাণ্য ফটো অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানের মধ্যমণি বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আমাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ ডক্টর আব্দুল মঈন খান সাহেব আমাদের মধ্যে আছেন। আমাদের মধ্যে আছেন আজকে আমাদের জাসাসের অভিভাবক, বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেগাস্টার আশরাফুদ্দিন আহমদ উজ্জ্বল। মঞ্চে উপস্থিত আছেন আমাদের এই রক্তাক্ত 36 জুলাই গণ অভ্যুত্থান এবং জাসাস যে আমরা আজকে যে ফটো অ্যালবাম আমরা করতে যাচ্ছি, সেই যারা কাজ করেছেন, দিন রাত পরিশ্রম করেছেন, সেই আমাদের কবি এবিএম সোহেল রশিদ, সর্দার মিলন, মিজানুর রহমান এবং আমাদের অ্যাডভোকেট ফরহাদ হোসেন নিয়ন, মিজানুর রহমান সহ জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আপনাদের সকলকে জানাচ্ছি জাসাস কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ। আপনারা সবাই সকালবেলা কষ্ট করে আসছেন। আমরা অনেকে আসতে চেয়েছেন কিন্তু লিমিটেশন ছিল, এখানে বলা হয়েছিল 50-এর অধিকে যেন মানুষ না আসে, কারণ এখানে ইলেকশনের সময় এখানে অনেক কঠিন করা হয়েছে নিয়ম কানুন। এখানে বেশি লোক আগের মতো
আসতে দেওয়া হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে বাইরে যে গেটে বেশ নিরাপত্তা নতুন লোক আনা হয়েছে, এটার জন্যই আমরা একটু লিমিটেশন রেখেছি। অনেকে আসতে চেয়েছেন কিন্তু আমরা অপারগতা জানিয়েছি, সেজন্য দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করেছি এই অ্যালবামটা সুন্দর করে সাজাতে, কিন্তু ফটোগুলো এত ছিল, নিম্নমানের ছিল, সেজন্য অনেক ফটোগুলো এখানে আনা হয়নি, সম্ভব হয়নি। সেজন্য দুঃখ আমরা প্রকাশ করছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে এগুলো আমরা আরো ভালোভাবে করার চেষ্টা করব, এবং সেরকম মনে হয় পরিস্থিতিও আর তৈরি হবে না, কারণ স্বৈরাচার একবার যখন যায় দেশ থেকে আর ফেরত আসে না। ওরা হুমকি দিচ্ছে ইদানিং যে 13 তারিখ নাকি তারা আসবে, আবার কিছু একটা করবে, কিন্তু বাংলাদেশের মানুষ রাত ভাঙ্গা জবাব দেবে, তারা দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। জাসাসের ব্যাপারে আমি আমাদের অভিভাবক ডক্টর মঈন স্যারকে আমি বলতে চাচ্ছি যে আমরা কিন্তু যে অক্টোবর মাসে 23 সালের যে 28 তারিখে যে বড় একটা ঘটনা হলো, শাসক শেখ হাসিনা তারা নিজেরা পুলিশ মারলো, তারা পুড়িয়ে দিল, আমাদের লোকজনকে গুলিবিদ্ধ করলো এবং সবাইকে বাড়ি ছাড়া করলো। তারপরে কিন্তু এই 24-এর যে পয়লা বৈশাখ ছিল, 14 তারিখ এপ্রিলের, একমাত্র জাসাসি প্রথম পার্টির সামনে কিন্তু সাহস করে একটা অনুষ্ঠান করেছিলাম আমরা বিএনপির পক্ষ থেকে। তো সেরকম সাহস করে মাত্র 150 লোক হয়েছিল, আমরা কিন্তু 1.5-2 ঘন্টা অনুষ্ঠান করেছি। ওই অনুষ্ঠান করতে গিয়ে আমরা পারমিশন পাইনি পুলিশ থেকে, বেলা 10:30টার সময় আমরা পারমিশন পেয়েছি পুলিশ থেকে। আমরা তাৎক্ষণিক টেলিফোন করে ব্যবস্থা করে এবং 1:30টার দিকে আমরা অ্যারেঞ্জ করে 2টা থেকে শুরু করেছি অনুষ্ঠান, প্রায় বিকাল পর্যন্ত আমরা করেছি। লোক বেশি করতে পারে নাই, মানুষ ভয়ে আসে নাই, দূর দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ দেখতেছিল, কিন্তু আমরা সাহস করে শুরু করেছিলাম। এরপর থেকে আস্তে আস্তে কিন্তু অনুষ্ঠান আস্তে আস্তে শুরু হয়েছিল। বিএনপি যারা সাহস করে অনেক কাজ করেছে, আমাদের কিন্তু শহীদ হয়েছে, আমাদের মধ্যে থেকে অনেকে আহত হয়েছে, এখনো পঙ্গু আছে, স্ট্রেচার দিয়ে হাঁটে, অনেক আছে বিভিন্ন জেলায়। জাসাস শুধু গান বাজনা করেনি, জাসাস কিন্তু মাঠেও ছিল, রক্তও দিয়েছে, শহীদ হয়েছে। আমরা ছিলাম মাঠে এবং আমরা আছি, আমরা কাজ করছি। আমাদের মূল্যায়ন আমরা চাই, আমরা ঠিকমতো মূল্যায়ন পাই না, আমরা পেট্রোনাইজ চাই আপনাদের কাছ থেকে। আমাদের এই দিকটা আপনারা দেখবেন, কারণ আমাদের বিএনপিতে যখনই আমরা যাই, অনেকে আছে আমাদের জাসাস করতে চায়, কিন্তু তারা বলে এখানে মূল্যায়ন পায় না, এখানে আমাদেরকে ঠিকমতো আমাদের ওই দূরে রাখে, ডাকে না আমাদেরকে। এই একটা জায়গায় গেলে শিল্পীরা একটু সম্মান চায়, তো তারা সেই সম্মানটা পায় না, এই জন্য আমরা কিন্তু কমিউনিটি আনতে পারি না। এখন কিন্তু সময় আসছে, এখন তো আর স্বৈর শাসক নাই, আমরা আমাদের যদি মূল্যায়ন করা হয় আমরা আরো ভালো কাজ করবো, আমাদেরকে উৎসাহ দেবেন, আমাদের মূল্যায়ন করবেন, কারণ আমরা কাজ করব, আমরা তো আমাদের মূল্যায়ন চাইবই, কারণ পলিটিক্স তো সবাই করে, রাজনীতি সবাই করে, তারা একটু চায় যে তারা একটু সমাজের কিছু করতে চায়। আমরা চাই যে জাসাস থেকে, আমাদের সংস্কৃতি অঙ্গন থেকে, আমাদের এই সংসদেও যেন একজন দুজনকে আপনারা আমাদের সুযোগ দেন। এটা আমাদের জাসাসের প্রতিটা জেলা থেকে সবার কিন্তু দাবি। তারা সবাই আমাকে বলছে আপনারা দাবি যদি না করেন তাহলে আমাদেরকে বলেন, আমরা আসবো, হয়তো গ্রামেগঞ্জ থেকে আমরা এসে আমরা দাবি আদায় করবো। যাই হোক, আজকে আমরা সবাই একত্রিত হয়েছি, আমাদের স্যার আমাদেরকে সময় দিয়েছেন। স্যার আমাদের সব সময়, আমরা যখনই ডাকি উনি আসেন, সেজন্য আমি জাসাসের কেন্দ্রীয় কমিটি এবং সকল মানে আমাদের শাখার পক্ষ থেকে স্যারকে জানাচ্ছি অশেষ অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশে ধন্যবাদ। আমরা আজকের এই প্রকাশনা থেকে ধন্যবাদ জানাতে চাই দেশ নায়ক জনাব তারেক রহমানকে, যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব সাইদ সুরভ, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, যিনি আমাদেরকে জাসাসে কাজ করার সুযোগ দিয়েছেন, সেই প্রেক্ষাপটে আজকে আমরা এই কাজের ধারাবাহিকতা আমাদের আজকে বইটা প্রকাশ করতে পারছি। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আজকে প্রধান অতিথিকে, যিনি আমাদের তার মূল্যবান সময় থেকে সময় দিয়েছেন আজকের অনুষ্ঠানের জন্য। এ পর্যায়ে প্রধান অতিথি বক্তব্যের পূর্বে আমরা এই বইটি মোড়ক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার জন্য সবিনয় অনুরোধ করছি আজকের প্রধান অতিথি বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর মঈন খানকে আমাদের এই প্রকাশনাটি মোড়ক উন্মোচন করে উদ্বোধন ঘোষণা করার জন্য অনুরোধ করছি।
ধন্যবাদ। আমাদের এই প্রকাশনী আন্তর্জাতিক মরকুম রচিত হলো। এ পর্যায়ে আজকের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর মঈন খান তার প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটি ভিন্ন ধর্মী একটি অনুষ্ঠানে আমরা এসেছি। রাজনৈতিক কর্মকাণ্ডে সচরাচর যে ধরনের অনুষ্ঠান হয়, আজকের অনুষ্ঠানটি কিন্তু সেরকমের নয়। এই কথাটির একটু ব্যাখ্যা প্রয়োজন। আজকের যিনি সভাপতি এই তিনি তার বক্তব্যে কিছু কথা বলেছেন। আমি তারই ক্রমানুসারে ধারাবাহিকতায় আপনাদের একটি বিষয়, একটু পুরোনো কথা একটু স্মরণ করিয়ে দিতে চাই। সেটা হচ্ছে এই যে বিএনপি যখন সৃষ্টি হয়, বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন এদেশের রাজনীতির অঙ্গনে প্রথম পদক্ষেপ রেখেছিলেন, ঠিক সেই সময় তিনি কিন্তু বাংলাদেশের রাজনীতি নিয়ে কিছু ব্যতিক্রমভাবে ভাবনা করেছিলেন। এবং আমি বলবো তিনি একটি বিষয় যাকে গুরুত্ব দিয়েছিলেন, সেটি হচ্ছে এই যে সমাজ এবং সংস্কৃতি ব্যতিরেকে কোনো দেশে রাজনীতি হতে পারে না। এবং আমি বিশ্বাস করি সেই উপলব্ধি থেকে কিন্তু তিনি এই জাসাস জাতীয়তাবাদী সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থার তিনি যাত্রা শুরু করেছিলেন। এই কথাটি আজকে আমি আপনাদের স্মরণ করে দিতে চাই। দীর্ঘ পথ পরিক্রমায় জাসাস বাংলাদেশের রাজনীতিতে অনেক অবদান রেখেছে, যেমন রেখেছে বাংলাদেশের সামাজিক এবং সাংস্কৃতিক অঙ্গনে। আপনারা জানেন বাংলাদেশের প্রসিদ্ধ যশা যারা ব্যক্তিত্ব এই দুটি ক্ষেত্রে, তারা কিন্তু দশকের পর দশক ধরে এই জাসাসের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আসলে আমি একটু হালকাভাবে বলি, আজকে এখানে জাসাসের পক্ষ থেকে যারা আছেন, আমরা তাকে সাধারণ মানুষেরা তাদের একটি শব্দ দিয়ে তাদেরকে আমরা মানুষের সামনে তুলে ধরি, আমরা তাদের বলি স্টার। তো আমাকে তারা কেন এখানে আমন্ত্রণ জানিয়েছেন বলতে পারবো না। আমি অবশ্য সেই স্টারের সেই সংজ্ঞায় হয়তো পড়ি না, তবে এইটুকু বলতে পারি যে আমি স্টারদের পূজারী। এবং সেই কারণে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সে আদর্শে বিশ্বাস করি যে সমাজ এবং সংস্কৃতি এই দুটি বিষয় বাদ দিয়ে কোনো জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারে না। আপনাদের আরো একটি কথা আমি মনে করিয়ে দেব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন কোন রাষ্ট্রীয় সফরে যখন বিদেশে যেত, তখন কিন্তু তার যে ডেলিগেশন, সেই ডেলিগেশনে কিন্তু তিনি অবশ্যম্ভাবী এবং নিশ্চিত করতেন যেন আপনাদের এই সংস্কৃতি জগতের ব্যক্তিত্বরা, সামাজিক ব্যক্তিত্বরা, তারা যেন অন্তর্ভুক্ত থাকেন, সেটা কিন্তু তিনি সবসময় নিশ্চিত করতেন। এই যে একটি দৃষ্টিভঙ্গি, একটি সার্বিক দৃষ্টিভঙ্গি, এটা কোনো একটি নির্দিষ্ট একটা ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, বিস্তৃত দৃষ্টিভঙ্গি।
এই শিক্ষা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের দিয়ে গেছেন এবং আমরা সেটাই আজও অনুসরণ করার চেষ্টা করছি। এটি গেল একটি বিষয়। আর আজকে এই যে বইটি আজকে মোড়ক উন্মোচন করা হয়েছে, আমি এটাও বিশ্বাস করি বক্তারা অত্যন্ত চমৎকারভাবে, প্রত্যেক বক্তা অত্যন্ত চমৎকারভাবে তারা উল্লেখ করেছেন যে এই বইটি কিন্তু বাংলাদেশের ইতিহাসের সাক্ষী হয়ে থাকে। এই বইটি কিন্তু বাংলাদেশের ইতিহাসের, এখানে উল্লেখ করা প্রয়োজন, কিছু কিছু বক্তারা তারা বলেছেন বইটির শিরোনাম রক্তাক্ত 36 জুলাই। আমার মনে, আমি কিন্তু আপনারা জানেন আমি খোলাখুলি কথা বলি, আমার মনে যেটা আছে আমি সেটা প্রকাশ করে দিই। অনেক সময় রাজনীতিরা যেমন অত্যন্ত কি বলে, অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলে, সেরকম হয়তো অনেক সময় বলতে পারি না। আমার মনে কিন্তু প্রথম দিন থেকে প্রশ্ন জেগেছে একটি, যে আমরা কেন 36 জুলাই কেন করেছি, আমরা কেন 5ই আগস্ট করি? আমি খোলাখুলি বলবো, আমি অন্তর থেকে বলি, আমি কিন্তু এই প্রশ্নটির জবাব আজ পর্যন্ত পাইনি, অথবা এই প্রশ্নটির যে জবাব আমার মন আমাকে বারবার সতর্ক করে, সেই জবাবটি কিন্তু আমি সকলের সামনে উত্থাপন করতে পারছি। যাই হোক, এর ব্যাখ্যা কিন্তু কিছুটা আজকে বিভিন্ন বক্তাদের বক্তৃতায় এসেছে। এটি কিন্তু শুধু 36 জুলাই ছিল না, এটা ছিল দীর্ঘ 16-17 বছরের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের যে আত্মত্যাগ, তারই ফলশ্রুতিতে কিন্তু 5ই আগস্ট এসেছিল। এটা আমি বিশ্বাস করি, অন্তর থেকে বিশ্বাস করি। একজন বক্তা 28শে অক্টোবর 2023 সালে উল্লেখ করেছেন, এবং আপনারা জানেন যে 28শে অক্টোবর 2023 সালের পর থেকে পরবর্তী সময় কি কঠিন সময় গিয়েছে সেটা আমার নতুন করে ব্যাখ্যা করা দরকার নাই। একটি সময় ছিল যখন রাজপথে বিএনপির একজন ব্যক্তিও সাহস করে আসেনি। বিনীতভাবে বলছি, আমি কিন্তু বিএনপির যাদেরকে গ্রেফতার করা হয়েছিল, যারা আহত হয়েছিল সেই 28শে অক্টোবরে, আমি কিন্তু এক এক করে সেই সময় একমাত্র আমি প্রত্যেকের বাড়িতে গিয়েছিলাম। এবং এমন একটি সময় ছিল, আমি ইনফরমালি বলছি, যারা সাংবাদিক ভাইরা যারা রয়েছেন, অনুগ্রহ করে এই অংশটি আপনারা রেকর্ড করবেন না। আমি বিনীতভাবে বলছি, 7ই জানুয়ারি 2024, 28শে অক্টোবরের প্রায় পরে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 7ই জানুয়ারি, যেদিন একটি ভোটারবিহীন নির্বাচন হয়েছিল, সেদিন কিন্তু বিএনপির যে প্রেস কনফারেন্স, সেদিন কিন্তু আমাদের পল্টন অফিস ডিবির অধীনে ছিল। সেদিন আমাদের গুলশান অফিস কিন্তু এমন একটি স্থান ছিল যেখানে মানুষ আসতে সাহস করত। সেদিন কিন্তু মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যার কথা একটু আগে আপনারা বলেছেন, যিনি আমাদের পুরো আন্দোলন বিগত 1 দশকের ধরে সরাসরি তিনি আমাদের নির্দেশনা দিয়েছেন, পরিচালনা করেছেন, এবং যার ফলশ্রুতিতে আমি বিশ্বাস করি 5ই আগস্ট যতই বলুন, আমরা বলি ছাত্র জনতার আন্দোলন, কিন্তু সেটা একদিনে হয়নি। আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের এই যে গণতান্ত্রিক আন্দোলন সঙ্গে শুধু বিএনপি নয়, বিএনপির সঙ্গে আরো বেশ কিছু গণতন্ত্রকামী রাজনৈতিক দল, সব মিলিয়ে প্রায় 43টি রাজনৈতিক দল আমরা কিন্তু সেই সময় রাজপথে ছিলাম। এবং এই সব কিছুর ফলশ্রুতিতে একটি পর্যায়ে এসেছিল যখন 5ই আগস্ট সংগঠিত হয়েছে। আমি আরেকটু ব্যাখ্যা করে বলি, হয়তো আমার বক্তব্যটা অত্যুক্তি হবে না। দীর্ঘ 16 বছর বাংলাদেশের মানুষের যে বঞ্চনা, বাংলাদেশের মানুষের যে অধিকার যেটা লঙ্ঘিত হয়েছিল, গুম হয়েছিল, খুন হয়েছিল, জুলুম হয়েছিল, মিথ্যা মামলা, হামলা হয়েছিল, বিএনপির কর্মীরা ঘরে থাকতে পারেনি, গ্রামে গঞ্জে তারা ধান খেতে গিয়ে তাতে ঢুকেছে, এমন পরিস্থিতি গিয়েছে। সেই পরিস্থিতি, সেই আন্দোলন, গায়েবী মামলা, এই পক্ষে আপনারা দেখুন, গায়েবী মামলার আসামি হয় নাই এরকম লোক হয়তো খুঁজে পাওয়া যাবে না। এই পরিস্থিতিতে একটি বিস্ফোরণীয় রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, এবং সেই পরিস্থিতিতে আমি বলবো
একটা পর্যায়ে যখন আসে জুলাই 2024, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূচনা হয়, যেটা 5 বছর আগে একবার হয়েছিল। সরকার সেটাকে স্থগিত করে দিয়েছিল অত্যাচার নির্যাতনের মাধ্যমে, সেটা নতুন করে মাথা চাড়া দিয়ে ওঠে। এবং সেই সময় আমি এভাবে বলবো, সেই বিস্ফোরণমূলক পরিস্থিতিতে সেই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন দেশলাই যেমন ঘষা দিয়ে যেমন আগুনের ফুলকি জ্বালিয়ে দেয়, ঠিক তেমনি সেই বিস্ফোরণমূলক পরিস্থিতিতে আগুনের ফুলকি জ্বালিয়ে দিয়েছিল ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে। এবং তার ফলশ্রুতিতে একটি বিস্ফোরণ হয়েছিল। সেই বিস্ফোরণটি ছিল 5ই আগস্ট, যার ফলশ্রুতিতে স্বৈরাচারী আওয়ামী সরকার কাপুরুষের মতো দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এটাই হচ্ছে রক্তাক্ত 36শে জুলাই সত্যিকার ইতিহাস। যেমন কথাগুলো বলছি, একটু আগে বলেছি যে আমি যেটা অন্তর থেকে যেটা মনে করি সেটা আমি বলে দিই, এবং যেটা সঠিক মনে করি সেটা বলে দিই। তো আজকে আমি বক্তব্য দীর্ঘ করব না। আমি আন্তরিক ধন্যবাদ জানাই জাসাস এবং আজকে আমাদের ডাইনে বায়ে যারা বসে আছেন, আমি একটু আগে বলেছি তারা স্টার। সেই স্টারের সমারোহে আমি হয়তো মিসফিট হতে পারি, কিন্তু তারপরেও বলবো যে আমি এই স্টারদের ভক্ত, এবং এই স্টারদের ভক্ত হয়েই কিন্তু আমি সবসময় আপনাদের কাছে সবসময় আপনাদের ডাকে আমি চলে আসি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি এই আন্দোলনটি পুরোপুরি তিনি আমাদের নেতৃত্ব দিয়েছিলেন সুদূর প্রায় 10,000 কিলোমিটার দূর থেকে, এবং যাকে অনুসরণ করে এবং যার দিক নির্দেশনায় আমি বলবো আমরা এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছি, এবং আমি এক অর্থে বলবো যে আমরা সফল হয়েছি। হ্যাঁ, এটা ঠিক 5ই আগস্টের ছাত্ররা অগ্রভাগী ছিল। আমি একটা উদাহরণ দিই, খুব সাধারণ একটা উদাহরণ, যে ফুটবল কিন্তু 11 জন প্লেয়ার খেলে, কিন্তু গোল হয়তো একজনই করে। তার অর্থ এটা নয় যে বাকি 10 জন সেই খেলাটি খেলেনি, এটা কিন্তু ঠিক। কাজে যারা এই আন্দোলনকে যদি কেউ ছাত্রদের হাতে কেন্দ্রীভূত করে দিতে চান, আমি সেটা নিষেধ করবো না, কিন্তু আমি বিন্দুভাবে বলবো সেটা হয়তো সঠিক বিশ্লেষণ নাও। আমি সবশেষে আজকে এই বইটি যারা আমাদের সামনে উপস্থাপন করেছেন এবং এটাকে বাস্তবে রূপ দিয়েছেন, আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি বিশ্বাস করি জাসাস আগামীতে আরও শক্তিশালী হয়ে, এবং একটি দাবিও এসেছে এখানে, আমি বিশ্বাস করি দাবিটি যৌক্তিক এবং সঠিক। আমি প্রথমে বলেছি যে সংস্কৃতি, শিক্ষা, সংস্কৃতি, সমাজ ব্যক্তি রেখে কোনো দেশে রাজনীতি হতে পারে না। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশকে একটি সত্যিকার অর্থে গণতান্ত্রিক দেশে পরিণত করি, যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষের যে মৌলিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হতে হবে, মানবাধিকার প্রতিষ্ঠিত হতে হবে, এবং সর্বশেষ এই দেশের কোটি কোটি দরিদ্র মানুষের অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হতে হবে। সবাইকে ধন্যবাদ। আপনারা একটু বসবেন, একটু চায়ের ব্যবস্থা আছে আপনাদের জন্য। তাতে ধন্যবাদ আমারও, তার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। আমাদের এই অনুষ্ঠানটি আজকে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই যাদের অবস্থানে স্থানে একটু থাকবেন। ধন্যবাদ।